রুহানি ইশক গল্পের পঞ্চম অংশ। লেখিকা ফিজা সিদ্দিকী। আমি আপনাকে ভয় পাই না। নুহাশ ইনায়ার দিকে এগিয়ে এলো এক পা। ইনায়া 2 পা পিছিয়ে যেতেই ঠোঁটে হাসি ফুটে উঠল নুহাশের। খানিকটা ঝুঁকে ফিসফিস করা সুরে বলল, তুমি অলরেডি ভয় পাচ্ছ। ইনায়া নাকচ করার ভঙ্গিতে বলল, পশুর সামনে স্বেচ্ছায় কেউ ঝাঁপিয়ে পড়ে না নিশ্চয়ই। ভয়ঙ্কর পাশবিক রূপী কেউ সামনে এগিয়ে আসলে 2 পা পিছিয়ে যাওয়া মানুষের সহজাত ধর্ম। অবশ্য আপনি এসব বুঝবেন না। অমানুষরা মানুষের মতোই দেখতে হলেও স্বভাব তো আর বদলায় না। নুহাশ কিছু বলতে গিয়েও থেমে গেল। কপালে আঙ্গুল ঘষতে ঘষতে রাগে অগ্নিচক্ষু নিয়ে তাকালো এক পলক ইনায়ার দিকে। অতঃপর হনহন করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। 2 পরিবারের মুখে খুশির জোয়ার। ঠোঁটের কোণে হাসি লেপ্টে আরিশেরও এই অল্প সময়েই মেয়েটাকে তার বেশ লেগেছে। উন্নত রুচিবোধ, মার্জিত আচরণ, সুস্পষ্ট বাচনভঙ্গি তার সামনে দাঁড়ানো যে কোনো মানুষের হৃদয় হরণ করে নিতে বাধ্য। বিয়ের ব্যাপারে কথা এগোতে নুসায়ের প্রথমে বললেন, মারুফা, তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমার মনে হয় ছেলে মেয়েদের কয়েকটা দিন সময় দেওয়া উচিত। ওরা একটু বাইরে বের হোক, ঘোরাঘুরি করুক, একে অন্যকে জানুক, এরপর না হয়। নুসায়েরের কথা ছিনিয়ে নিয়ে মারুফা বেশ খানিকটা অসন্তোষ নিয়ে বলে ওঠেন, তার কোনো দরকার নেই। এমনিতেই বিয়ের আগে এভাবে মেলামেশা আমি খুব একটা পছন্দ করি না। তোমার উপর আমার পূর্ণ ভরসা আছে। তুমি যদি আরিশকে আমার মেয়ের জন্য নির্বাচন করো তাহলে নিশ্চয়ই সে ততটাই যোগ্য যতটা তুমি নিজের মেয়ের জন্য পাত্র নির্বাচন করতে। কথাটা শেষ করে মারুফা আর চোখে তাকালো নুসায়েরের দিকে। তার তীক্ষ্ণ চোখ সরাসরি মারুফাকে নিবদ্ধ রেখে খানিকটা অস্বস্তি হলো তার। উঠে চলে গেল রান্নাঘরে টেবিল সাজানোর বাহানায়। নুসায়ের মনে মনে বেশ প্রফুল্ল হলেন। মারুফা এতখানি ভরসা তার ওপর রেখেছেন ভাবতেই তার মন চনমনে হয়ে উঠল। প্রশান্তির উত্তাল ঢেউ শুধু তার মনে হয়, মুখেও খেলে গেল। ঠোঁটের কোণে হাসি লেপ্টে ধরে সামনে বসা ইশতিয়াককে উদ্দেশ্য করে বলল, আমরা কি তবে বিয়ের প্রস্তুতি নেব একেবারে? আরিশ বড়জোর 1 মাস আছে ছুটিতে, এর মধ্যে সবকিছু ঠিকঠাক করতে চাইছিলাম। ইশতিয়াক সম্মতি জানাবে ঠিক এমন সময় আরিশের পাশে বসা নুহাশ তার দৃষ্টি ফোনের দিকে নিবদ্ধ রেখেই বেশ খানিকটা চওড়া কণ্ঠে বলে উঠল, এই বিয়েটা হচ্ছে না আব্বু। নুসায়ের ভ্রু কুঁচকে তাকালেন তার ছোট ছেলে তাসফিন নুসায়েরের দিকে। বন্ধু মহলে যে তাসফিন নামে বেশি পরিচিত, আর বাকি জায়গায় নুহাশ। হাতে পরা রয়্যাল ব্লু ডায়ালের সিলভার রঙের চেইনের ঘড়িটা খানিকটা নাড়াচাড়া করতে করতে নিজেকে গুছিয়ে নিল তাসফিন। অতঃপর বেশ বিরস কণ্ঠে বলল, দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে আব্বু? যে মেয়েকে আমি ছুঁয়েছি তাকেই তুমি আমার ভাইয়ের বউ বানাবে? ইজ নট ইট ইনডিসেন্ট? নুসায়েরের মুখ তেতে হয়ে উঠল রাগে। কণ্ঠে সেই রাগের আভাস ফুটে উঠল স্পষ্ট। বেশ রূঢ় কণ্ঠে বললেন, এই শিক্ষা দিয়েছি তোমাকে? তোমার বোনের বয়সী একটা মেয়েকে নিয়ে এমন অশালীন কথা বলার সাহস পাও কিভাবে তুমি? আর এখানে অশোভনীয় কোনো ব্যাপার তো আমি দেখছি না।
তোমার ছেলেমানুষিতে করা ভুলের মাসুল হিসেবে এতগুলো বছর এই সম্পর্কে হেলায় পড়েছিল। আজও সেই চেষ্টা করলে আমি কিন্তু ছাড় দেব না তোমাকে। তাসফিন খানিকটা নিবল বাবার রসের মুখে পড়ে, তবে ক্ষান্ত রইল না। কণ্ঠের তীব্রতা খানিকটা কম করে বলল, তোমার কথায় অনেকগুলো ভুল আছে আব্বু। লেট মি এক্সপ্লেইন। প্রথমত, রক্তের সম্পর্কবিহীন নাবালিকা প্রতিটা মেয়েই আমার বউ হওয়ার বয়সী। সো তুমি বোন চেঞ্জ করে বউ হওয়ার বয়সী বলতেই পারো। আর দ্বিতীয়ত, ছেলে মানুষই মানুষ ছেলেবেলায় করে। 15 বছরের যুবক যেটা করে সেটাকে বলে মোহ, ভালো লাগা, আবেগের টান। কিন্তু পছন্দ হলে সেটা না পাওয়া অবধি মাথায় ঘুরতে থাকে, আর পেয়ে গেলে হ্যাং আউটের মতো বেরিয়ে যায় মাথা থেকে। ডোন্ট আই হ্যাভ নো রিগ্রেট অ্যাবাউট দ্যাট। নূশায়রের রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে উঠে গেলেন সেখান থেকে। অপমানে থমথমে মুখ নিয়ে উঠে গেলেন ইশতিয়াকও। চোখে জল, অথচ কি ভীষণ রকমের ঘৃণা নিয়ে তাকিয়ে রইলেন মারুফা তাসফিনের দিকে। আরে শতভম্ব হয়ে ছুটল বাবার পিছনে। ফেরদৌস স্বামীর যাওয়ার পানে করুণ চোখে তাকিয়ে পরক্ষণেই রাগী চোখ ফেরালেন তাসফিনের দিকে। তাসফিন নির্লিপ্ত ভঙ্গিতে বেরিয়ে গেল সেখান থেকে। শেষবেলায় মাথা নিচু করে মারুফার থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো ফেরদৌস। দরজার আড়ালে দাঁড়িয়ে ছিল ইনায়া। সবাই চলে যেতেই ঘরে ঢুকে পড়ল সে। বুকের ওপর কেমন যেন এক বোঝা চেপে বসল তার। মাথা থেকে ওড়নাটা খুলে গুটি গুটি পায়ে গিয়ে গেল আয়নার কাছে। নরম আর্দ্র চোখে তাকিয়ে রইল আয়নার নিজের প্রতিবিম্বের দিকে। অতঃপর বিড়বিড় করে বলল, কলঙ্ক, আমার গায়ে অনিচ্ছক কলঙ্ক লেপে দিয়ে কি পেলেন আপনি? দোষ তো কিছুই ছিল না আমার, তবুও যে কলঙ্ক আমাকে উপহার দিয়েছেন সেই অল্প বয়সে, আজ আবার নতুন করে সেই আঘাতে ব্যথা দিলেন কেন? আমার অপরাধটা কোথায়? সেদিনও আমি যেচে আপনার সান্নিধ্য চাইনি, আজও না, কিন্তু চাই আপনার। এত এত আয়োজন, এত উচ্ছ্বাস, এত আনন্দ, হেলায় পড়ে রইল সে বাড়ির বসার ঘর আর সেই লাগোয়া ডাইনিং টেবিলে। খাবারগুলো সেভাবে সাজানো রেখেই ঘরে খিল টানলেন মারুফা। আজ কেন যেন মেয়ের মুখোমুখি হতে অস্বস্তি হচ্ছে তার। এই তো কিছুক্ষণ আগেই কতখানি ভরসা নিয়ে তাকে বলেছিল এর চেয়ে ভালো সংসার সে পাবে না, অথচ সেই সংসার, সেই পরিবারের একজন সদস্যই তাকে তার না করা অপরাধে অপরাধী করে গেল, তাকে নিয়ে মন্তব্য করে গেল কুরুচিকর। মেয়েটা সামলাতে পারবে তো? মেয়ের চোখে অপরাধী হয়ে নিজেকে নিয়ে আরও বেশি হীনমন্যতায় ভুগলেন তিনি গোটা রাত। মেহমানদারি পায়ে ঠেলে বেরিয়ে আসতে হলো নূশায়রের, হোসেন ও বাকি সবাইকে। সেখান থেকে বেরিয়ে কেউ কারোর সাথে আর একটা কথাও বলেননি। ফাঁকা রাস্তায় শাসা করে শুধু চলতে থাকলো গাড়িটা। নীরবতায় আচ্ছন্ন গাড়ির ভেতরের পরিবেশ, এক অন্যের মুখটুকু খুব বেশি দেখা যাচ্ছে না। আলোর চেয়ে অন্ধকার বেশি আজ রাস্তায়। মাঝে মাঝে ল্যাম্পপোস্টের গা ঘেঁষে যখন গাড়িটা যাচ্ছে, আধার কেটে খানিকটা আলো ঢুকছে ভেতরে, এরপর আবারও আধারে তলিয়ে যাচ্ছে। একটা মন খারাপ বিষণ্ণ রাতে ঘুম এলো না ইনায়ার। ঘণ্টাখানেক ধরে ছটফট করতে করতে এপাশ ওপাশ করল সে। অতঃপর উঠে আধশোয়া হয়ে বসে ফোনটা হাতে নিল। মেসেঞ্জারে ঢুকতেই চ্যাট লিস্টের একদম প্রথম আইডিতে নজর গেল তার।
কয়েক ঘন্টা আগে যেটা আনব্লক করেছিল সে। আইডির পাশের সবুজ বাতিটা জ্বলছে এখনো, অর্থাৎ অনলাইনেই আছে লোকটা। মেসেজ দেবে কিনা ভাবতে ভাবতেই সাথে সাথে মেসেজ ঢুকলো সেই আইডি থেকে। সন্ধ্যা থেকে যেভাবে অপেক্ষা করালেন, মনে হয় বিয়ের জন্য মানুষ এত অপেক্ষা করায় না। ইনায়া হাসলো খানিকটা, সাথে সাথেই টাইপ করলো, এমন অপেক্ষার সাথে বেশ পরিচিত মনে হয় আপনি। সে সৌভাগ্য আর হলো কই। বিয়ে না করেই কেউ একজন বাচ্চার দায়িত্ব দিয়ে দিল। ভাবছে বিয়ে করলে আর কি কি দায়িত্ব দেয় কে জানে। ইনায়ার ঠোঁটের কোণের হাসি চওড়া হলো। সে কি উত্তর দেবে ভেবে পেল না। মনে মনে কথা গুছিয়ে নিতে গিয়ে আবারও ওপাশ থেকে এলো আর একটা মেসেজ। বিয়ের পর একেবারে বাচ্চার স্কুলিংয়ের দায়িত্ব দিয়ে দিলেও খুব একটা অবাক হব না যদিও। ইনায়া দাঁত বের করে একটা হাসির ইমোজি দিল শুধু। ওপাশ থেকে সাথে সাথে আবারও মেসেজ এলো। মন খারাপ। ইনায়ার এতক্ষণের সংযম ভেঙে গেল নিমিষেই। চোখ উপচে গড়িয়ে পড়ল অশ্রুকণা। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনি দূর থেকেও না দেখে না চিনে বুঝে গেলেন, অথচ কেউ একজন ভীষণ যত্ন করে সামনে থেকে কলঙ্ক লেপে দিল আমার সারা অঙ্গে। সো ফ্রেন্ডস, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।